প্রিয় ছাত্রছাত্রী, এর আগের দিন আমরা গ্যাসের আচরণ থেকে গ্যাসের সাধারণ ধর্ম এবং বয়েলের সূত্র আলোচনা করেছিলাম। তো গ্যাসের বয়েলের সূত্র যখন আলোচনা করেছিলাম তখন আমি এই 4টি পদের কথা বলেছিলাম, অর্থাৎ গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, উষ্ণতা এবং গ্যাসের ভর। এই 4টি রাশির মধ্যে এই বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে যে কোনো দুটি রাশি কি থাকবে? স্থির থাকবে। তাহলে তোমরা জানো বয়েলের সূত্রে স্থির ছিল আমাদের উষ্ণতা এবং গ্যাসটির ভর। ঠিক সেই রকমই আজকে আমরা যখন চার্লসের সূত্র আলোচনা করব, সেখানেও বয়েলের সূত্রের মতোই দুটো চলরাশি আমাদের কি দেখব? ধ্রুবক দেখব। তো চার্লসের সূত্রে যে রাশি দুই ধ্রুবক বা স্থির থাকে, ঠিক আছে, তাহলে আমি লিখেই দিচ্ছি ধ্রুবক রাশি। কি কি থাকবে? এক থাকবে গ্যাসটির চাপ, তাহলে চাপ, এবং অপর যে রাশিটি স্থির থাকে সেই রাশিটি হচ্ছে গ্যাসটির ভর। তাহলে চাপ এবং যদি ভর স্থির থাকে, বাকি পড়ে থাকলো গ্যাসটার আয়তন এবং কি তার উষ্ণতা। অর্থাৎ চার্লস গ্যাসের আয়তন এবং উষ্ণতার সঙ্গে সম্পর্কিত সূত্র দিয়েছিলেন 1787 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সেটি চার্লসের সূত্র নামে খ্যাত। তো উনি যে সূত্রটি বলেছিলেন যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির যা আয়তন ছিল তার 1/273 অংশ করে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখতেই পাচ্ছ কি স্থির রাখতে হবে? চাপ স্থির রাখতে হবে এবং ভরটাকে স্থির রাখতে হবে। তারপর আমরা যদি কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বৃদ্ধি করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে শুধু বৃদ্ধি না, হ্রাসের ক্ষেত্রেও গ্যাসটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা কি আয়তন ছিল, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের যদি আয়তন থাকে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বা কমানোর জন্য সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন থাকবে তার 1/273 অংশ করে বৃদ্ধি করলে বৃদ্ধি হবে, যদি হ্রাস করো তাহলে সেই ক্ষেত্রে হ্রাস পাবে। ঠিক আছে, এই ছিল আমাদের চার্লসের সূত্রের বিবৃতি। এই যে এখানে 1/273 যে ভগ্নাংশটা দেখছো, কি 1/273 ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকেই বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে 1/273 ভগ্নাংশটাকে কি বলা হয়? মনে রাখবে তোমরা, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং যদি প্রশ্ন বলে যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিদ্বয় কি কি, তখন তোমরা বলবে এক চাপ এবং ভর, যেরকম বয়েলের সূত্রে ছিল উষ্ণতা এবং ভর। ঠিক আছে, তো এই গেল আমাদের চার্লসের সূত্র। এবার চার্লসের সূত্রের গাণিতিকভাবে কি করে আমরা ব্যাখ্যা করব, তাহলে গাণিতিক ব্যাখ্যা দেখো। তাহলে প্রথমেই আমাদের একটা গ্যাস নিতে হবে। ধরে নিলাম ওই গ্যাসটির চাপ কীরকম থাকতে হবে? স্থির থাকতে হবে, এবং ভরটাও কি থাকতে হবে? নির্দিষ্ট, বা তোমরা এরকম বলতে পারো, বইয়ে এরকমও থাকে, এন মোল বা এন মোল পরিমাণ
গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, ধরে নিলাম ওই গ্যাসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কি V0। তাহলে এবার দেখো বিবৃতিই বলেছে বা চার্লসের সূত্র যে ছিল, এরপর কি করতে হবে, প্রতি 1 ডিগ্রি যদি করে আমরা বাড়াই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের পরে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস করি উষ্ণতা, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসটির আয়তন তখন তার V0 থাকবে না, তাহলে আয়তনটা চেঞ্জ হয়ে যাবে এবং আমরা কি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, তাহলে সেই ক্ষেত্রে আয়তনও বৃদ্ধি হবে। তো আয়তন বৃদ্ধি হয়ে যেটা হবে সেটা হচ্ছে ধরে নেই V1, এবং এই V1 এর পরিমাণ কত হবে বলেছে, পূর্বে যা আয়তন ছিল, তাহলে পূর্বে আয়তন কত ছিল এর আগে V0, তার সঙ্গে 1/273 অংশ করে, তার মানে প্রাথমিক আয়তনের, তাহলে প্রাথমিক আয়তন ছিল V0, তার 1/273, তাহলে 1 ডিগ্রির জন্য 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তাহলে এটাকেই আমরা যদি ভালো করে লিখি, V0 যদি আমরা কমন নেই তাহলে থাকবে 1 + 1/273। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন V0 সমান V0 ব্র্যাকেটে 1 + 1/273। তাহলে একইভাবে যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি করি, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের আয়তনকে আমরা লিখব V2, এবং আয়তন হবে প্রাথমিক যে আয়তন ছিল তার কত 273 অংশ। ঠিক আছে, তাহলে এখান থেকেও দেখো V0 যদি কমন নাও তাহলে কি থাকবে 1 + 2/273। একইভাবে এইভাবে যদি তোমরা উষ্ণতা বৃদ্ধি করতে করতে কোনো এক সময় T°C উষ্ণতা করো, তাহলে সেই ক্ষেত্রে উষ্ণতায় গ্যাসটার আয়তন হবে, এটাকে লিখবো আমরা VT, অর্থাৎ সাফিক্সে T। দেখো 1 ডিগ্রির জন্য V1, 2 ডিগ্রির জন্য আয়তন V2, তাহলে T ডিগ্রির জন্য আমরা সেটাকে লিখব VT, এবং আয়তন হবে V0 তো থাকবেই, সঙ্গে V0 উষ্ণতা Tতে এবং নিচে 273। তাহলে এখান থেকে কি কমন যাবে, দেখো V0 কমন যাবে, কি থাকবে 1 + T/273। তাহলে 0 ডিগ্রির থেকে T°C উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন হলো VT সমান V0 ব্র্যাকেটে থাকবে 1 + T/273। এটা ছিল বৃদ্ধির জন্য। ঠিক একই রকমভাবে তোমরা যদি T°C কি করতে, হ্রাস করতে অর্থাৎ কমাতে, তাহলে আমি নিচে লিখে দিচ্ছি T°C উষ্ণতা হ্রাসের জন্য অবশ্যই কি হবে, গ্যাসটার আয়তন কত হয়ে যাবে, সেটাকে VT লিখব না, V মাইনাস, যেহেতু কমে যাচ্ছে মাইনাস, V - T সমান ঠিক একই রকম থাকবে V0 এবং এখানে মাইনাস আসবে T - 273। তাহলে T°C উষ্ণতা হ্রাসের জন্য গ্যাসের আয়তন হবে V - T, V0 - T/273। ঠিক আছে, তাহলে যদি তোমাদের 1 ডিগ্রি হ্রাস বলতো তখন একই হতো, শুধু এখানে মাইনাস চিহ্ন। ঠিক 2 ডিগ্রি হ্রাসের জন্য এখানে মাইনাস, তাহলে T°C হ্রাসের জন্য দেখো মাইনাস আসবে। তাহলে বৃদ্ধির জন্য আমরা প্লাস পাচ্ছি এবং হ্রাসের জন্য মাইনাস, এটাই মনে রাখবে, এবং প্রসিডিউর একই রকম। তাহলে 1 ডিগ্রির জন্য সেটাকে V1 বলবো, 2 ডিগ্রির জন্য V2, T ডিগ্রির জন্য VT। তাহলে আমি যদি বলি V5 জন্য, মানে 5°C জন্য, সেটাকে আমরা লিখব V5, অর্থাৎ এই 5°C উষ্ণতায় গ্যাসটার আয়তনকে আমরা V5, এবং এর পরিমাপ কিছু একটা হতে পারে, সেটা পরে দেখা যাবে। তাহলে এইভাবে আমরা লিখি। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা বৃদ্ধিটাই সবসময় লিখব। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী T°C উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কত হলো, VT সমান V0 1 + T/273। তো তোমরা এটা ভালো করে নোট করে রাখো। আশা করি এতটুকু হয়ে গেল। এবার এই চার্লসের সূত্রের থেকে
বা চার্লসের যে সমীকরণটা পেলাম, সমীকরণটা কি পেলাম দেখো, সমীকরণটা পেলাম যে গ্যাসের আয়তন হবে টি ডিগ্রিতে কত, V01 প্লাস T/273। এবার এই সমীকরণটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, টি এর মান আমরা কত বসালে এই ভিটি সমান সমান 0 পাচ্ছি দেখো তো। আমার তো মনে হচ্ছে টি এর মান যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস, টি এর মান কত বললাম -273 ডিগ্রি সেলসিয়াস যদি বসাই, তাহলে দেখো ভিটির মান 0 আসবে। কীরকম দেখো, তাহলে ভিটি সমান সমান V0 তো থাকছেই 1, এটা প্লাস, তাহলে উপরে কত বসাবো -273, নিচে 273, 273 273 কেটে যাবে, তাহলে ভিটি যেরকম ছিল সেরকমই থাকবে। এটা V0 1 এবং প্লাসে মাইনাসে মাইনাস কাটাকাটি করলে 1 থাকে, তাহলে 1 - 1, তাহলে 1 থেকে 1 গেলে 0, এবং 0-র সঙ্গে যাই তুমি গুণ করো না কেন সেটা শূন্যই হবে, তাহলে 0। তাহলে দেখো এই টি এর মান যদি আমরা -273 বসাই, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস বসাই, সেই ক্ষেত্রে গ্যাসটার আয়তন কত হয়ে যাচ্ছে, তাহলে গ্যাসটার আয়তন হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতাটাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কি, এই -273 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা এখানে বসাই, তাহলে গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই 0 কখন হয়ে যায় যে কোনো গ্যাসের আয়তন, যখন উষ্ণতাটা -273 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, 0 হয়ে যায়। সেই কারণে এই উষ্ণতাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। বোঝা গেল? তাহলে এখানে অন্যভাবে করা যায়, তোমাকে যদি জিজ্ঞেস করে যে টি এর মান কত হলে, ঠিক আছে, টি এর মান কত হলে ভিটি 0 হবে, অর্থাৎ চার্লসের সূত্র থেকে টি এর মান নির্ণয় করো যার জন্য গ্যাসের আয়তন কত হয়ে যায়, 0। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কীভাবে করবে দেখো, আমরা চার্লসের সমীকরণ জানি কি, ভিটি সমান সমান V01 প্লাস T/273। তাহলে আমাকে টি নির্ণয় করতে হবে। তাহলে টি কী করে নির্ণয় করব, ভিটিকে আমাদের 0 বসাতে হবে, বসালাম, V01 প্লাস টি বের করতে হবে 273, যদি করো তাহলে 1 প্লাস T/273, 0/V0, এদিকে ডান দিকে থাকবে 0/V0, অর্থাৎ 0 হবে। যদি এটা করো T/273, তাহলে কি থাকবে 0 - 1, অর্থাৎ -1 হয়ে যাবে। যদি গুণ করো তাহলে -273, তাহলে টি এর মান দেখো -273 বেরোচ্ছে। আমি যেটা আগেই বললাম যে -273 যদি সেলসিয়াস উষ্ণতা বসাও, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের আয়তনটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, বা এই টি এর মান -273 ডিগ্রি সেলসিয়াস হলেই যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, 0 হয়ে যায়। এই উষ্ণতাকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা। তাহলে তোমাদের জিজ্ঞেস করতে পারে পরম শূন্য উষ্ণতার মান কত, তখন তোমরা বলবে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি, অবশ্যই সেলসিয়াস। পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস। এবার এই চার্লসের সূত্রের থেকেই আমরা এই সমীকরণটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই মানটা ঋণাত্মক কখন হবে, গ্যাসের আয়তন কখন ঋণাত্মক হয়ে যাবে, টি এর মান যদি আমরা 273-এর বেশি বসাই, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের আয়তন কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, এবং গ্যাসের আয়তন কখনোই কি ঋণাত্মক সম্ভব নয়। তাই এই -273 অবধি আমরা যেতে পারি, কিন্তু বাস্তবে সেটাও সম্ভব না। কেন? কারণ যে কোনো গ্যাসই এই 273 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছানোর আগেই কিসে পরিণত হয়ে যায়, মনে রাখবে, কঠিন বা তরলে পরিণত হয়ে যায়। তাহলে কঠিন যদি বা তরলে যদি পরিণত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই যে গ্যাসের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না। কারণ কি, এই সূত্রগুলো তো গ্যাসের জন্য, কঠিন বা তরলের জন্য তো নয়। তাই বাস্তবে কিন্তু সম্ভব নয়, কারণ বাস্তবে কি হয়ে যায়, যে কোনো গ্যাসই
কঠিন বা তরলে পরিণত হয়ে যায়। এই যে সেলসিয়াস উষ্ণতা এইখানে পৌঁছানোর আগেই কঠিন বা তরলে পরিণত হয়ে যায়। এই কারণে একেই পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে, মনে রাখবে তোমরা। তো আশা করি এখানে সম্ভব নেই। এবার আমরা গ্যাসের আয়তনের সঙ্গে যদি এই সেলসিয়াস উষ্ণতার, ঠিক আছে, লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রের প্রকৃতি কীরকম হবে সেটা দেখো। কি গ্যাসের আয়তন, তাহলে আয়তন অর্থাৎ ভি বনাম টি, অর্থাৎ টি হলো সেলসিয়াস স্কেলে আমরা উষ্ণতাকে স্মল টি দিয়ে লিখি, ঠিক আছে। এই টি এর যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো। তাহলে তোমরা জানো লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ এইভাবে আঁকতে হয়। তাহলে যাদের মধ্যে লেখচিত্র অঙ্কন করলে এখানে আয়তনের সঙ্গে আমাদের সেলসিয়াস স্কেলের উষ্ণতা, তার যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে যে কোনো একটাকে এক্স অক্ষ বরাবর নিতে হবে এবং অপরটিকে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর রাখবো আমরা উষ্ণতাকে অর্থাৎ টিকে, এবং ওয়াই অক্ষ বরাবর রাখবো আমাদের আয়তনকে। এবার চার্লসের সূত্রে তোমরা কি পেয়েছিলে? ভিটি সমান সমান V0 1 প্লাস টি বাই 273। এই সমীকরণটা যদি লক্ষ্য করো তোমরা, যে এই V0 অর্থাৎ গ্যাসটার কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছুটা কি ছিল? আয়তন ছিল। তাহলে গ্যাসের আয়তন আর যখন সেলসিয়াস স্কেলে তোমরা কি করবে? লেখচিত্র অঙ্কন করবে। অর্থাৎ এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো এটাকে 0 ধরি, এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যদি এইভাবে টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের এই হিসেবে বাড়তে থাকে টি বাই 273, অর্থাৎ 1/273 অংশ করে বৃদ্ধি পেতে থাকে। তার আগে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি ধরেছিলাম? গ্যাসটার কিছুটা আয়তন থাকে। অর্থাৎ এই ভি এবং টি লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করি সেই ক্ষেত্রে মূল বিন্দুগামী আমরা পাবো না। বোঝা গেল? তাহলে কিছুটা আয়তন থাকে, ধরে নিলাম এতটা আয়তন, তাহলে এখান থেকে, এবং অবশ্যই কী ধরনের হয়? সরল রেখা হয় সমীকরণটা। অর্থাৎ তোমরা উষ্ণতা বাড়াচ্ছ, গ্যাসটার আয়তনও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু মনে রাখবে মূল বিন্দুগামী নয়, ঠিক আছে। তাহলে তোমরা একটু আগেই দেখলে এই যে গ্যাসের আয়তনটা তো এখানে শূন্য হচ্ছে না, তাহলে গ্যাসের আয়তন কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শূন্য হয়? দেখতেই পাচ্ছ -273। অর্থাৎ এই গ্রাফটাকে যদি বা লেখচিত্রটাকে যদি আমি পিছনে বাড়িয়ে দিই, অর্থাৎ এই যে বিন্দুতে এখানে স্পর্শ করলো এই বিন্দুটার উষ্ণতাই হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এই ধরনের আমরা লেখচিত্র পাবো। পিছনে বাড়ালে কিন্তু আয়তনটা শূন্য হবে, এইখানে আয়তন কিন্তু শূন্য না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছুটা আয়তন ছিল। তো তোমরা মনে রাখবে এরকম যদি আয়তনের সঙ্গে সেলসিয়াস স্কেলের উষ্ণতার যদি লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে তোমরা এই ধরনের লেখচিত্র অঙ্কন করবে, ঠিক আছে। এবার আমরা এই যে পরম শূন্য উষ্ণতা যে পেলাম, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে, এই যে পরম শূন্য উষ্ণতা পেলাম, এই পরম শূন্য উষ্ণতাকেই আমাদের 0 ধরে, আমি আবার বলছি, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকেই 0 ধরে নিয়ে আমাদের নতুন আরেক ধরনের উষ্ণতা স্কেল তৈরি হয়েছে, এবং সেই স্কেলটির নাম হচ্ছে, আমরা বলে থাকি পরম স্কেল বা কেলভিন স্কেল। কি বললাম? পরম স্কেল, বা এর নাম বলা হয় কেলভিন স্কেল। তো তোমরা জানোই এই পরম স্কেল বা কেলভিন স্কেল প্রবর্তন করেছেন আমাদের বিজ্ঞানী লর্ড কেলভিন। এই কারণে এই স্কেলটিকে কেলভিন, ওনার নাম অনুসারে কেলভিন স্কেলও বলা হয়। তাহলে এই কেলভিন স্কেলের যদি শূন্য, যেটা আমরা কেলভিন স্কেলে একটা নিচের যেরকম সেলসিয়াস স্কেলে আমরা কি করি, এরকম যেরকম 0 ডিগ্রি সেলসিয়াস বলি, সেরকমই কেলভিন স্কেলেও তো এখানে 0 থাকবে। তাহলে এই 0টা কাকে ধরা হয়েছে? এই 273 ডিগ্রি সেলসিয়াসটাকে, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা 273, সেটাকে আমরা কেলভিন স্কেলে কত ধরেছি? 0 ধরেছি। ধরে নিয়ে যে স্কেলটা আবিষ্কার করা হয়েছে
সেই স্কেলটাকেই বলা হয় কি কেলভিন স্কেল। এবং এই কেলভিন স্কেল এর প্রতি 1 ডিগ্রির আমাদের সেলসিয়াস স্কেলের প্রতি 1 ডিগ্রি সমান হয়। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেরকম 100টা ঘর করা থাকে শূন্যর থেকে, সেরকমই এই কেলভিন স্কেলেও শূন্যর থেকে এইভাবে উপরে 100 পর্যন্ত ঘর করা থাকে। ঠিক আছে? এবং তোমরা মনে রাখবে এই শূন্যটাই হচ্ছে কার শূন্য? সেলসিয়াস স্কেলের, যেটা -273 ডিগ্রি। তাহলে সেই স্কেলটাকেই আমরা বলি পরম স্কেল বা কেলভিন স্কেল। এবার প্রশ্ন হচ্ছে এই পরম স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। পরম স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে পরম স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক যদি করো, তাহলে আমরা দেখো আমি এখানে আঁকছি, এটা মনে করো সেলসিয়াস স্কেল বললাম, আর এটা বললাম আমি কেলভিন স্কেল। যদি এটা সেলসিয়াস স্কেল এবং এটা কেলভিন স্কেল, তাহলে একটু আগে আমরা ধরে নিলাম সেলসিয়াস স্কেলের যেটা -273, তা ধরে নিলাম এই অংশটা সেলসিয়াস স্কেলের -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই কেলভিন স্কেলের এটা কত হবে? তাহলে কেলভিন স্কেলের এই অংশটা হবে 0। এবং সেলসিয়াস স্কেলে যেরকম ডিগ্রি সেলসিয়াস লেখা হয়, সেরকমভাবে কেলভিন স্কেলে লেখা হয় কে দিয়ে, অর্থাৎ কেলভিনের, বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কে। তাহলে এটা 0 কে লিখব, যেরকম 0 ডিগ্রি সেলসিয়াস লিখি সেরকমই এখানে লিখব 0 কে, অর্থাৎ 0 কেলভিন, অর্থাৎ আমরা বুঝে যাব কেলভিন স্কেলে। তাহলে এই 273 এইভাবে যদি আমরা প্রতি 1 ডিগ্রি বাড়ি, বাড়তে বাড়তে আমরা 0 কখন পৌঁছাবো? অর্থাৎ যখন 273 ঘর উপরে উঠব, তাহলে সেটাই হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেটা কেলভিন স্কেলে কত আগাইতে হবে? আমাদের ঠিক একই রকমভাবে 273 ঘর যেতে হবে, অর্থাৎ এই ঘরটা হয়ে যাবে 273 কেলভিন। তারপরে এই ঘরটা কত হয়ে যাবে? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কত হয়ে যাবে? 274। তাহলে পরের ঘর 275। এটা যদি 3 হয় তাহলে এটা হবে 276। তাহলে এইভাবে যদি আমরা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি অবধি যাই, তাহলে সেটা এখানে কত হয়ে যাবে? তাহলে 100 + 273 হয়ে যাবে অবশ্যই, অর্থাৎ 373 কেলভিন। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে এই সম্পর্ক থেকেই আমরা গাণিতিকভাবে যদি লিখি, ঠিক আছে, তাহলে দেখো সেলসিয়াস স্কেলকে আমরা লিখি ডিগ্রি দিয়ে, আর কেলভিন স্কেলে কে দিয়ে। তাহলে ডিগ্রিতে টি ডিগ্রি সেলসিয়াস লিখি, এবং এটাকে কেলভিন স্কেলে লিখবো আমরা টি কে দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে চিহ্নিত করি। তাহলে যখন এই সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে যখন 0 ডিগ্রি তখন দেখো কীভাবে লিখতাম? 273 + 0 কেলভিন। যখন 1 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন কীভাবে লিখি? 273 + 1 ডিগ্রি। যখন 2, তখন 273 + 2, এভাবে কেলভিন। তাহলে এইভাবে যদি আমরা কোনো একটা সময় টি ডিগ্রিতে যাই, তাহলে সেটাকে কি লিখব? 273 + টি লিখব, তাই তো? দেখো 0 যখন ছিল তখন 0, 1 যখন ছিল তখন 1, 2 যখন ছিল তখন 2, যখন টি হবে তখন টি আসবে। এবং সঙ্গে মনে রাখবে এই যে 273 আমাদের যোগ করতে হয়। তাহলে এই সম্পর্ক থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি, অর্থাৎ কেলভিন স্কেলে যে উষ্ণতা হয় সেটা হচ্ছে 273 প্লাস তার সঙ্গে সেলসিয়াস স্কেলে যে উষ্ণতা হবে তার সঙ্গে কত যোগ করতে হবে? 273। তো এটাই হচ্ছে সম্পর্ক। তো তোমরা এটা ভালো করে নোট করে রাখো। সেলসিয়াস স্কেলে যা উষ্ণতা হবে সেটাকে যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই, তাহলে কেলভিন স্কেলে উষ্ণতা হয় সেই সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে, দেখো সেলসিয়াস স্কেলে যা উষ্ণতা তার সঙ্গে 273, সেলসিয়াস স্কেলে যা উষ্ণতা তার সঙ্গে 273, এটা যোগ করতে হয়। তাহলে উল্টোভাবে যদি আমরা বলি, কেলভিন স্কেলে যদি থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে কত? 273। দেখো আমি 2-4টি উদাহরণ দিচ্ছি। ধরো তোমাদের বলল 30 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতাটাকে কেলভিন স্কেলে কত হবে? তাহলে তোমরা কেলভিন স্কেলে কীভাবে করবে? কেলভিন স্কেলে করবে 273 যোগ 30,
এবং অবশ্যই কেলভিন স্কেলে যেহেতু কে লিখতে হবে। তাহলে কত হয় দেখো, 303 কেলভিন। তাহলে উল্টোভাবে যদি এভাবে দিত, ধরো 300 কেলভিন দিল, বললো সেলসিয়াস স্কেলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই 300টাকে লিখব, তার সঙ্গে 273 এই অংশটাকে বিয়োগ করব এবং অবশ্যই সেলসিয়াস লিখব। তাহলে কত হবে দেখো, এই 0 থেকে 3 বাদ গেল অর্থাৎ 7, হাতের থাকবে 1, 8, 2 অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে গেলে আমাদের 273 যোগ করতে হয়, কেলভিন স্কেল থেকে সেলসিয়াসে গেলে আমাদের এই 273 কী করতে হয়, বিয়োগ করতে হয়। এবং এই সম্পর্কটা তোমরা মনে রাখবে। তাহলে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? কি বললাম আমি আবার বলছি, জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? অবশ্যই কেলভিন স্কেলে। এটা তোমরা আমাকে কি কমেন্টে জানাবে যে জলের হিমাঙ্ক ও জলের স্ফুটনাঙ্কের মান কেলভিন স্কেলে কত হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমাদের পরম স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এরপর যেটা আসবে আমাদের, সেটা হচ্ছে এই পরম উষ্ণতা বা পরম স্কেলের সঙ্গে চার্লসের সূত্রের যে সম্পর্ক। তো তোমাদের মনে আছে কি না দেখো, আমরা যে গ্যাসটাকে আয়তন চার্লসের সূত্রে জয়েন করেছিলাম, তাহলে V1 আমরা কি লিখেছিলাম, V0 1 প্লাস T/1/273। V2 কত লিখেছিলাম, V0 1 প্লাস 2/273। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু সরল করি কি হবে দেখো, V0 থাকলো, লসাগু করলে 273 হবে নিচে, এখানে 273 প্লাস 1, এটাকে যদি করি একটু সরল, V0 273 প্লাস 2/273। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে 273 প্লাস 1, 273 প্লাস 2, অর্থাৎ একটু আগে যে করলাম আমরা ক্যাপিটাল টি সমান সমান কি দেখলাম, 273 প্লাস টি। এটাকেই আমরা তো পরম স্কেলে টি লিখি, 273-এর সঙ্গে যদি যেটা যোগ থাকে, তাহলে এই 273 প্লাস 1টাকে আমি কি লিখতে পারি দেখো তো, V0 ইন্টু এই 273 প্লাস 1কে আমি কি T1 লিখতে পারি, অর্থাৎ 273 থাকবে। এটাকে ঠিক একইভাবে কি লিখতে পারি, V0, তাহলে এটাকে লিখব T2 পরম স্কেলে উষ্ণতা 273। তাহলে এইরকমই যদি পাই, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে V1/V2, অর্থাৎ আমরা যদি ভাগ করি তাহলে কি পাবো, V0 T1/273, এটা উল্টে যাবে, 273 উপরে চলে যাবে এবং এখানে থাকবে V0 ইন্টু T2, 273 কেটে যাবে, V0 কেটে যাবে, থাকবে কি T1/T2, অর্থাৎ আমরা বলতে পারি V1/V2 T1/T2। তাহলে এটাও একটা সম্পর্ক কি, গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার। তাহলে গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার যে সম্পর্কটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে, গ্যাসের আয়তন V এবং পরম উষ্ণতা যদি T হয়, এদের মধ্যে কী ধরনের সম্পর্ক, সমানুপাতিক। তাহলে লিখবে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, পরম উষ্ণতা কমলে আয়তন কমে। তাহলে এই পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তনের আমাদের কি লেখচিত্র অঙ্কন করতে বলে। তাহলে সেই ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করলে কার লেখচিত্র করব, ভি বনাম টি, অর্থাৎ ভি হচ্ছে গ্যাসের আয়তন এবং টি হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা। তাহলে একটাকে আমাদের আগের মতো কি বললাম, এক্স অক্ষে নিতে হবে, তাহলে এক্স অক্ষে আমরা নেব পরম উষ্ণতা টি এবং ওয়াই অক্ষ বরাবর নেব আমরা গ্যাসের আয়তনকে। এবং এদের মধ্যে সম্পর্ক দেখো তোমরা কি পাচ্ছ, সমানুপাতিক, অর্থাৎ টি বাড়লে ভি বাড়বে, টি কমলে ভি কমবে। সেই ক্ষেত্রে তোমরা জানোই যে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়।
তাহলে তোমাদের যদি কি বলে যে গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার লেখচিত্র কীরকম হয়, তোমরা বলবে মূল বিন্দুগামী সরলরেখা। আমি লিখে দিচ্ছি কীরকম হলো, মূল বিন্দুগামী সরলরেখা। তো আজকে এই অবধি থাকুক, ঠিক আছে। এরপর আমাদের এই সম্পর্কিত সূত্র দিয়ে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক অঙ্ক করতে হতো। তো যাই হোক, অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে, তাই আমরা গাণিতিক সমস্যাগুলো অন্য একটি ভিডিওতে দেখব। তো আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে তোমরা এই ভিডিওটি দেখলে।